রঞ্জনা শ্বশুরবাড়িতে আসার পর তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য একেবারে বিরক্ত হয়ে ওঠে, কারণ তারা সবসময় তাকে জ্বালাতন করে, 2 মুহূর্ত তাকে শান্তির নিঃশ্বাস নিতে দেয় না। একদিন রঞ্জনা যখন রান্নাঘরে রান্না করে, তখন তার শ্বশুরমশাই জুয়েল বাবু তাকে ডেকে পাঠায়। বৌমা, ও বৌমা, আমার চশমাটা দেখেছো? আমি চশমাটা পাচ্ছি না। সকাল হয়ে গেলে এখনো পেপার পড়তে পারলাম না। আমি সবসময় বলেছি চশমা গুছিয়ে রাখবে, চশমা ছাড়া আমি কিচ্ছু খুঁজে পাই না, কিন্তু আমার কথা তো শুনবেই না। শ্বশুর মশাই এভাবে চিৎকার চেঁচামেচি করলে বৌমা তাড়াতাড়ি সেখানে আসে। রঞ্জনা তার শ্বশুর মশাইয়ের এরকম কীর্তিকলাপ দেখে একেবারে বিরক্ত হয়ে ওঠে, কারণ চশমা আর কোথাও নেই, বরঞ্চ শ্বশুর মশাইয়ের মাথার উপর ঝুলছে। সত্যি বাবা, আপনার মনে হচ্ছে বয়স হয়ে গেছে, মাথার উপর চশমা বসিয়ে রেখে সারা বাড়ি চশমা খুঁজে বেড়াচ্ছেন, আমাকে জ্বালিয়ে মারছেন। ওদিকে আমার মাংসের ঝোল পুড়ে ছাই হয়ে গেল। এই নিন আপনার চশমা। সত্যি বৌমা, তুমি না থাকলে আমার যে কি হতো কি জানি। এই শুনে রঞ্জনা আবার রান্নাঘরে চলে যায়, কিন্তু হঠাৎ করে রঞ্জনার ননদ তাকে ডাকাডাকি করতে শুরু করে, যার ফলে রঞ্জনা আরো বিরক্ত হয়ে ওঠে। এরা আমাকে জ্বালিয়ে খাবে, ঠিক মতো রান্না বান্না করবো সেটাও করতে দিচ্ছে না, তারপর যদি সময় মতো খেতে দিতে না পারি আমার উপর চিৎকার চেঁচামেচি করবে। এই বদমাইশ ননদটা আমাকে আবার কেন ডাকছে কি জানি, যাই দেখি কি হলো। এই বলে রঞ্জনা তার ননদের ঘরে যায়। সে দেখে তার ননদ তিয়াশা পায়ের উপর পা তুলে ফোন দেখছে আর গলা ফাটিয়ে জল খাওয়ার জন্য বৌদিকে চিৎকার চেঁচামেচি করে ডাকছে। তিয়াশা এতটাই কুঁড়ে যে সে খাট থেকে নেমে জলের বোতল পর্যন্ত নিতে চায় না। বৌদি, টেবিলের উপর আমার জলের বোতলটা রাখা আছে, একটু দাও তো। ব্রেকফাস্টে কি এমন লুচি তরকারি খাওয়ালে যে আমার গলা একেবারে জ্বলে যাচ্ছে, বারবার জল তেষ্টা পাচ্ছে। তুমি কি গো, হাতের সামনে জলের বোতল রাখা আছে, তবুও তুমি আমাকে ডাকছো? একটু কাজ করতে শেখো, তা না হলে কিন্তু গতরে পোকা পড়ে যাবে। সকালবেলা তোমাকে 10টা লুচি খেতে কে বলেছে? নিজের লোভ সামলিয়ে রাখো, না হলে কিন্তু মুশকিল। উফ, সকাল সকাল এত কথা শুনিও না তো, তোমার এত কথা শুনতে আমার ভালো লাগে না। এভাবে তার শ্বশুরবাড়ির লোকেরা রঞ্জনার জীবন একেবারে অতিষ্ঠ করে দেয়। দেখতে দেখতে বেলা 2টো বেজে যায় আর বাড়ির প্রত্যেকের খিদে পেয়ে যায়, কিন্তু তখনও পর্যন্ত রঞ্জনা ভাত নামাতে পারে না, যার ফলে তার শাশুড়ি মা মানসী দেবী রেগে যায়। বৌমা, তোমার কি ব্যাপার বলো তো? দুপুর 2টো বেজে গেল, এখনো তুমি আমাদেরকে খেতে দিতে পারলে না। আমাদের তো বয়স হয়েছে, এত দেরি করে খেলে আমাদের তো শরীর খারাপ হবে নাকি? সারাদিন রান্নাঘরে পড়ে থাকো, কিন্তু সময় মতো রান্না বান্না করতে পারো না। সত্যি তোমাকে দিয়ে কিছুই হবে না দেখছি। না না, আমাকে দিয়ে হবে কেন? পাশের বাড়ির বউকে দিয়ে হবে, তাই না? সকাল থেকে যতবার রান্নাঘরে যাচ্ছি ততবার আপনারা আমাকে ডাকছেন আর জ্বালিয়ে জ্বালিয়ে খাচ্ছেন। কেউ চশমা খুঁজে পাচ্ছে না, কেউ নিজে হাতে 1 গ্লাস জল নিয়ে খাবে না, সব কাজ আমাকে দিয়ে করাবে। সুতরাং এত কিছু করতে গেলে সময় মতো রান্না তো হবে না। তুমি আর কিছু না পারো, ভালো মতো মুখ করতে পারো দেখছি। ঠিক আছে, এত কথা বলতে হবে না, দাও এবার খেতে দাও, খিদে পেয়েছে। এই শুনে রঞ্জনা সবাইকে তাড়াতাড়ি করে খাবার পরিবেশন করে, কিন্তু খাবার খাওয়ার সময় কতবার বলেছি রান্নায় এত নুন দেবে না, তবুও তো তুমি আমার কোনো কথা শুনবে না। তোমার মা বাবা রান্নায় বেশি নুন খেতে পছন্দ করে, আর তুমি নুন খেতে পছন্দ করো না, সুতরাং আমি কি তোমাদের জন্য এবার আলাদা আলাদা করে রান্না করব নাকি? ঠিক আছে, তুমি যখন আলাদা আলাদা রান্না করতে পারবে না তখন আমাকে বলে দিতে পারো, তাহলে আমি হোটেল থেকে খাবার নিয়ে এসে খেয়ে নেব, কেননা এইভাবে এত নুন দেওয়া খাবার আমি খেতে পারবো না। প্রিয় তো সেই কথা বললে রচনা একেবারে চুপ করে থাকে। এভাবে সময় অতিবাহিত হতে থাকে, কিন্তু যত দিন যায় রঞ্জনা যেন আরো বেশি বিরক্ত হতে শুরু করে, কারণ তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে আরো বেশি করে জ্বালাতন করে। একদিন রঞ্জনা তার বাপের বাড়িতে যায়, কিন্তু তখনও তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে জ্বালিয়ে মারে। বৌমা, তুমি কখন আসবে বলো তো? আমি আমার ওষুধগুলো খুঁজে পাচ্ছি না। তোমার ননদ এখনো কলেজ থেকে ফেরেনি, তুমি বাড়ি ফেরার সময় তোমার ননদকে নিয়ে বাড়ি চলে এসো। আমি 1 ঘন্টা হলো বাপের বাড়িতে আসতে পারিনি, আপনি এখনই এত কিছু বলছেন? ঠিক আছে, অপেক্ষা করুন, আমি যাচ্ছি। আর হ্যাঁ, চিন্তা করবেন না, আমি তিয়াশাকে নিয়ে বাড়ি ফিরবো। এই বলে রঞ্জনা বাপের বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু সে যখন তার ননদের কলেজের সামনে যায় তখন তিয়াশাকে ফোন করলেও সে ফোন ধরে না, যার ফলে রঞ্জনা তার ননদকে খুঁজে না পেয়ে শাশুড়ি মাকে আবার ফোন করে।
আমি তো তিয়াশাকে ফোন করছি, ও তো ফোন ধরছে না। আপনি একবার ওকে ফোন করুন তো। আমি ওর কলেজের বাইরে দাঁড়িয়ে আছি, ওকে কলেজ থেকে বেরোতে বলুন, তারপর আমি ওকে নিয়ে বাড়ি ফিরবো। আরে তুমি বাড়ি ফিরে এসো, ও তো বাড়ি চলে এসেছে। আমি তোমাকে বলতে একদম ভুলে গিয়েছিলাম, একটু আগেই বাড়িতে এলো। তুমি ওর কলেজের বাইরে আর দাঁড়িয়ে থেকো না। এই কথা শুনে রঞ্জনা খুবই রেগে যায়, কারণ বাপের বাড়ি থেকে তার ননদের কলেজের দূরত্ব প্রায় 2 ঘন্টা। এমন সময় রঞ্জনা আবার কষ্ট করে শ্বশুর বাড়িতে ফিরে আসে। বাবা, এতক্ষণে ফেরার সময় হলো? যাও যাও, রান্নাঘরে গিয়ে আমাদের জন্য গরম গরম ফ্রাইড রাইস আর চিকেন কষা রান্না করো, কারণ খুব খিদে পেয়েছে। সে কি, আপনাদের যে বললাম ফ্রিজে ডাল ভাত আছে, গরম করে খেয়ে নিতে, আপনারা না খেয়ে বসে আছেন। এখন আমি বাড়ি এসে রান্না করব, তারপর আপনারা খাবেন। হ্যাঁ, তুমি তো জানো আমরা বাসি খাবার খেতে পারি না, তাই তুমি রান্না করো, তারপর খাবো। এখনো বেশি দেরি হয়নি, সবেমাত্র 2টো বাজে, তাই তুমি গিয়ে রান্না বান্না করো, তারপর আমরা খাবো। এভাবেই রঞ্জনা দিনের পর দিন একেবারে নাজেহাল হয়ে ওঠে। সে তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য একেবারে নাকের জলে চোখের জলে হয়ে যায়। একদিন রঞ্জনা সবেমাত্র সারা বাড়ির কাজকর্ম করে নিজের ঘরে গিয়ে বিশ্রাম নেয়, কিন্তু তখনই তার স্বামী তাকে ফোন করে বলে, রঞ্জনা, দেখো স্টাডি টেবিলে আমার ল্যাপটপটা রাখা আছে, ওটা নিয়ে একবার আমার অফিসে আসো না। আমি আসার সময় ল্যাপটপ নিয়ে আসতে ভুলে গেছি, আর আজকে একটা ইম্পর্টেন্ট মিটিংও আছে, এক্ষুনি মিটিং শুরু হয়ে যাবে, তাই প্লিজ তাড়াতাড়ি এসো। সে কি, আমি এখন তোমার অফিসে কি করে যাব? কারণ তোমার বোন তো বাড়ির গাড়ি নিয়ে বেরিয়েছে, আর তোমার অফিস এখন অনেক দূরে। তুমি আমাকে একটা ক্যাব বুক করে দাও, আমি যাচ্ছি। বাবা, আমার টাকা কি গাছে ফলে নাকি? এখন ক্যাবে করে আসতে গেলে তো 500 টাকা খরচা হয়ে যাবে, তাই তুমি বাড়ির সামনে থেকে একটা বাস ধরে নাও, মাত্র 10 টাকার ব্যাপার, আর বাসটা তো এক্ষুনি চলে আসবে। রঞ্জনা তার স্বামীর কাছ থেকে এরকম কথা মোটেও আশা করতে পারে না, কিন্তু এখন তার কাছে উপায় নেই। সে তার বরের ল্যাপটপ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাসে উঠে পড়ে। একে বাসে ভিড়, তার উপর অতটা দূরত্ব, তাই রঞ্জনার খুবই কষ্ট হয়। সে কোনো রকমে প্রিয়তোষের অফিসে পৌঁছে তাকে ল্যাপটপ দিয়ে দেয়, কিন্তু প্রিয়তোষ তাকে একটা ধন্যবাদ পর্যন্ত জানায় না। মা অনেকবার বলেছিল এই কুত্তাটাকে বিয়ে করিস না, কিন্তু আমি মায়ের কথা শুনিনি। আজকে আমাকে এত ঝামেলা সহ্য করতে হচ্ছে। সবাই ঠিকই বলে রূপের প্রেমে পড়তে নেই, আমি তো রূপের প্রেমে পড়েছি বলে আজকে আমার এই অবস্থা। রঞ্জনা আবার বাড়িতে ফিরে এসে কাজকর্ম করতে শুরু করে। রাত্রিবেলা সবাই একসঙ্গে ডিনার খেতে বসে, কিন্তু তিয়াশা ফোন দেখতে দেখতে খাবার খাওয়ার সময় হঠাৎই নিজের জামা কাপড়ে এবং টেবিলে ডাল ফেলে দেয়। কি করছোটা কি তিয়াশা? একটু মনোযোগ দিয়ে খাবার খাও। সবেমাত্র টেবিলের কভারটা চেঞ্জ করলাম, আর তুমি আজকেই ডাল ফেলে হলুদ করে দিলে। হ্যাঁ, তাতে কি হয়েছে, তুমি পরিষ্কার করে দেবে। আর হ্যাঁ, তুমি যখন টেবিলের কভার পরিষ্কার করবে তখন আমার জামা কাপড়গুলো ধুয়ে দিও, কারণ ডালের দাগ কিন্তু যেতে চায় না। এই শুনে রঞ্জনার রাগ হলেও কিছু করার থাকে না। সে তখনই টেবিলের কভার এবং ননদের জামা কাপড় পরিষ্কার করে ধুয়ে দেয়। একদিন যখন রঞ্জনা সবার জন্য রান্নাবান্না করতে যায়, তখন তার পরিবারের লোকেরা তাকে ডেকে পাঠায়। আমাদের জন্য কি রান্না করছো আজকে? বাবা আজকে বাজার থেকে ভালো পালং শাক নিয়ে এসেছে, তাই পালং শাকের চচ্চড়ি, পনির আর ভাত রান্না করছি। বাবা, এত রাজকীয় রান্না করছো, কি ব্যাপার? না না, পনির রান্না করতে হবে না, কারণ পনিরের অনেক দাম। আর হ্যাঁ, আমরা কি অসুস্থ নাকি যে তুমি আমাদের সবুজ শাকসবজি খাওয়াবে? কারণ সব সময় এরকম সবুজ খেতে মোটেই ভালো লাগে না। ঠিক আছে, আপনার যখন শাকসবজি খেতে ভালো লাগে না, তাহলে আপনার জন্য মাছের ঝোল করে দিচ্ছি, কারণ আপনার ছেলে আজকে শাকসবজি রান্না করতে বলেছে। মায়ের জন্য মাছের ঝোল রান্না করবে, আর আমরা কি মুখ দেখবো নাকি? তুমি যখন মায়ের জন্য মাছের ঝোল রান্নাই করছো, তাহলে একটা কাজ করো, আমাদের জন্য মাংসের ঝোল রান্না করে দাও, কেননা অনেকদিনই হলো মাংস খাইনি। আর হ্যাঁ, আমি কিন্তু ভাত খাবো না, আমাকে তুমি রুটি করে দিও। বৌদি, তুমি দাদার জন্য রুটি করবে, তাহলে আমার জন্য পরোটা করে দিও, কারণ আমার রুটি খেতে মোটেই ভালো লাগে না। রুটিগুলো খেতে খুব শুকনো শুকনো মনে হয়। আর হ্যাঁ, আমি কিন্তু মাংসের ঝোল খাবো না, আমি মাংস কষা দিয়ে রুটি খাবো। আচ্ছা ঠিক আছে, তোমরা যা বলছো তাই করে দেব। তোমরা কটা করে রুটি খাবে বলো, সেই বুঝে আমি রুটি বানাবো। মা, আপনি কি রুটি খাবেন নাকি পরোটা খাবেন? তুমি রুটি পরোটা দুটোই বানাবে? কেন, আটা ময়দা কি তোমার বাবা কিনে দিয়ে যায়? টাকা খরচা হয় না বুঝি? আর অত মাংস কষা রান্না কষা করে খাওয়ালে আমাদের তো কোলেস্টেরল হাই হয়ে যাবে। ওইসব রান্না করতে হবে না।
তুমি কি ওই সবুজ রান্না করবে বলছিলে? ওই সবুজ পালং শাক রান্না করো, আমার কোনো অসুবিধা নেই। শ্বশুরবাড়ির লোকেরা এরকম নানান ধরনের কথা বললে রঞ্জনার মাথায় একেবারে হাত পড়ে যায়, কারণ সে কি করবে কিছুই বুঝতে পারে না। আরে আপনারা আগে ঠিক করুন তো যে আপনারা কি খাবেন, তারপর বড় বড় কথা বলবেন। একবার বলছেন রুটি খাবেন, একবার বলছেন পরোটা খাবেন, একবার বলছেন মাছ মাংস খাবেন। আমি কি পাগল নাকি যে সারাদিন আপনাদের জন্য রান্নাঘরে গিয়ে রান্না করব? আপনাদের জন্য আমি একেবারে নাচেয়াল হয়ে গেলাম। আমার ইনকাম করা টাকা দিয়ে তো বাজার করা হয়, আর তুমি তো শুধু রান্না বান্না করো, তারপরে তুমি এরকম কথা শোনাবে? তোমার কাছ থেকে তো এরকম কথা মোটেই আশা করা যায় না। তাই আমরা যা যা বলছি তোমাকে তাই রান্না করতে হবে। রঞ্জনা এবার আর নিজেকে ঠিক রাখতে পারে না, কারণ তার মাথার উপর দিয়ে জল গড়িয়ে গেছে। তাই তখনই রঞ্জনা দৌড়ে রান্নাঘরে যায় আর একটা গরম খুন্তি নিয়ে চলে আসে। একদম চুপ কর বলছি। তুই তোর বাবা মা আর বোনের সঙ্গে তলে তাল মিলাবি আর আমাকে অপমান করবি? আমি কি সহ্য করব সেটা? হ্যাঁ, তুই যদি একটা কথা বলেছিস তাহলে গরম খুন্তির বাড়ি তোকে মারবো। আমি তোর বউ হয়ে সারাদিন খেটে খেটে মরছি আর তুই আমাকে নাজেহাল করছিস। কোথায় তোর আমাকে সাপোর্ট করার কথা? আমি তোর সঙ্গে লাভ ম্যারেজ করে জীবনের সব থেকে বড় ভুল করেছি। ফালতু ছেলে একটা। এরকম হনুমানের মতো মুখ নিয়ে এত বড় বড় কথা। দেখ তোকে আজকে মজা দেখাচ্ছি। তোর মাংস, পনির, রুটি, পরোটা খাওয়া বের করে দিচ্ছি। এই বলে রঞ্জনা যখন প্রিয়তোষের মুখে গরম খুন্তি ছ্যাঁকা দিতে যাবে তখনই সবাই খুবই ভয় পেয়ে যায়। কি করছোটা কি বৌমা? ছেড়ে দাও, আমার বাবুকে ছেড়ে দাও, ওর মুখ তো পুড়ে যাবে। আমাদের খুব ভুল হয়ে গেছে, তোমাকে আমরা আর কষ্ট দেব না। তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও বৌমা। এভাবে ভয়ে ভয়ে সবাই মিলে বৌমার কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের ঘটনার পর থেকে কেউ আর তাকে বিরক্ত করে না, যার ফলে রঞ্জনা এরকম নাজেহাল পরিস্থিতি থেকে মুক্তি পায়। সে এখন শ্বশুরবাড়িতে হাসি খুশি সবার সঙ্গে বসবাস করতে থাকে। প্রিয়া, মেধা এবং টিয়া তিনজনে বিদ্যাসাগর কলেজে পড়াশোনা করত। তারা তিনজনে হোস্টেলে থাকত। হোস্টেলের রুমমেট হিসেবে তাদের পরিচয় শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা তিনজনে খুবই ভালো বন্ধু হয়ে উঠেছিল। তাদের তিনজনের মধ্যে প্রিয়া ও মেধা ছিল শহরের মেয়ে, আর টিয়া ছিল এক প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের মেয়ে। সেই শহরে উচ্চশিক্ষা অর্জন করার জন্য শহরে এসেছিল। প্রিয়া এবং মেধার বাড়ি কলেজ থেকে অনেক দূরে হওয়ায় তারা হোস্টেলে থেকে পড়াশোনা করবে বলে ঠিক করেছিল। তাদের গার্লস হোস্টেলে অনেকেই থাকতো, কিন্তু ওই হোস্টেলের একটি সমস্যা ছিল। ওই হোস্টেলে মেয়েদের জন্য মাত্র 3টেই কমন বাথরুম ছিল। তাই স্নান করা নিয়ে প্রত্যেকদিন মেয়েদের মধ্যে ঝামেলা হতো। কিন্তু শীতকাল পড়তে না পড়তেই সেই ঝামেলা বন্ধ হয়ে আসে। কিরে, 9টা বাজে, তোরা স্নান করবি না নাকি? যা, তোরা দুজনে তাড়াতাড়ি স্নান করে আয়, তারপর আমি স্নান করব। কেন? আমরা আগে যাব কেন? তুই আগে যা। গরমের সময় তো সবার আগে বাথরুমে ঢোকার জন্য ঝগড়াঝাটি করতিস, আর এখন শীতকাল বলে আগে আমাদের যেতে বলছিস। হ্যাঁ, খুব চালাক। গরমকালে লাস্টে গেলে তো জল শেষ হয়ে যায়, তাই আর স্নান করা যেত না। গরমকালে ভোরবেলা থেকে বাথরুমের বাইরে লাইন পড়ে যেত, আর এখন দেখ না, বাথরুম একদম ফাঁকা। কে বলেছে বাথরুম ফাঁকা? একটু আগেই তো দেখছিলাম মেয়েগুলো স্নান করছিল। বাবারে বাবা, ওরা বাহাদুরের মতো ঠান্ডা জল দিয়ে কি করে স্নান করলো রে? এখন তো কেউ বাথরুমে নেই। চল, আমরা তিনজনে একসাথে স্নান করতে যাই। 3টে বাথরুম তো। এই বলে 3 বন্ধু স্নান করার জন্য বাথরুমে ঢোকে, কিন্তু তারা দেখে যে জল শেষ হয়ে গেছে। এই দেখে তারা 3 বন্ধু খুবই খুশি হয়। যাক, উপরওয়ালা আজকে আমাদের ঠান্ডা জলের হাত থেকে বাঁচিয়ে নিল। জল শেষ হয়ে গেছে, আজকে আর স্নান করতে হবে না। উফ, কি বাঁচা যে আজকে বেঁচে গেলাম আমরা। শীতকালে আমরা রোজ তাহলে এরকম শেষের দিকে স্নান করতে আসবো, কি বলিস? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। শীতকালটা স্নান না করেই কাটিয়ে দেব, যা ঠান্ডা পড়েছে। না না, তা করলে হয় নাকি? স্নান না করলে শরীর গরম হয়ে যাবে যে, আর শরীরও খারাপ করবে। সামনেই পরীক্ষা আছে, শরীর ঠিক রাখতে হবে। আমি কাল থেকে গরম জলে স্নান করব। গরম জল? হোস্টেলে তুই গরম জল পাচ্ছিস কোথায়? তোর দাদু জল গরম করে দিয়ে যাবে নাকি? মাঝরাতে খিদে পেলে না খেয়ে থাকতে হচ্ছে, ম্যাগি তৈরি করার মতো পজিশন নেই কোনো, আর তুই নাকি গরম জল করে স্নান করবি? হ্যাঁ রে বাবা, আমি যখন গ্রামে থাকতাম সকালবেলা বালতি করে জল নিয়ে ছাদের উপর রেখে আসতাম। সারাদিন রোদ লেগে জল একদম গরম হয়ে যেত। তারপর দুপুরবেলার দিকে গরম গরম জল দিয়ে স্নান করে নিতাম। কাল থেকে আমি তাই করব।
এই আইডিয়াটা কিন্তু খারাপ নয়, আমরা দুজনেও তাহলে তাই করব। দারুণ হবে। শীতকালে ঠান্ডা জল গায়ে ঢালতে হবে না, সকালবেলা উঠে সবার আগে জল তুলে রেখে দেব, তাহলে আর জল শেষ হয়ে যাওয়ারও কোনো চান্স থাকবে না। হ্যাঁ, আর সূর্যের প্রখর আলোতে স্নান করলে ঠান্ডাও লাগবে না। পরের দিন তিন বন্ধু ঠিক তাই করে। ডিসেম্বরের শেষের দিকে তাদের কলেজে ছুটি পড়ে গিয়েছিল বলে দুপুরবেলা স্নান করতে তাদের কোনো সমস্যা ছিল না। তাই তারা ছাদের উপর জল তুলে নিয়ে গিয়ে সূর্যের তাপে জল গরম করে স্নান করতে শুরু করে দেয়। তারা তিনজনই তাদের জামা কাপড় খুলে টাওয়েল পরে নেয়। এই প্রিয়া, কেউ দেখে ফেলবে না তো রে আমরা এভাবে স্নান করছি? দূর, 5 তলার ছাদে কেউ আসে নাকি কখনো? আর কেউ দেখলেই বা কি বলবে? ছাড় তো, স্নান করে একেবারে চুল শুকিয়ে তারপর নিচে নামবো, কি বলিস? হ্যাঁ, ক্যান্টিন থেকে খাবার নিয়ে এসে ছাদে বসেই খেয়ে নেব। এরকম ছাদে বসে রোদ পোহাতে পোহাতে ভাত খেতে হেভি লাগবে। তিন বন্ধু এভাবেই বেশ মজা করে শীতকালটাকে উপভোগ করছিল। এরকম ভাবে বেশ কিছুদিন কেটে যায়। তাদের গার্লস হোস্টেলের পাশেই একটা বয়েজ হোস্টেল ছিল। একদিন বয়েজ হোস্টেলের ছাদে সুরজিৎ নামে একটি ছেলে যায়। ছাদে গিয়ে সে পাশের গার্লস হোস্টেলের ছাদে প্রিয়া এবং তার 2 বন্ধুকে স্নান করতে দেখে। সে তাড়াতাড়ি করে তার প্রিয় বন্ধু তুহিনের কাছে ছুটে আসে। ভাই ভাই, তাড়াতাড়ি ছাদের উপর চল, তোকে একটা হেভি জিনিস দেখাবো। আরে বাবা, ওঠ তাড়াতাড়ি, কম্বল ছেড়ে বেরিয়ে আয়। আরে দূর, আমার খুব শীত করছে, ভাত খাওয়ার পর আমার খুব কাঁপুনি আছে, আমি এখন কোথাও যাব না, কম্বল মুড়ি দিয়ে ঘুমাবো। তুই যা, আমাকে বিরক্ত করিস না, ভাগ এখান থেকে। ভাই, তুই না গেলে কিন্তু একটা দারুণ জিনিস মিস করে যাবি। প্রিয়া প্রিয়া ও প্রিয়া প্রিয়া, প্রিয়া প্রিয়া ও প্রিয়া প্রিয়া। কি হলো, তুই প্রিয়া প্রিয়া করছিস কেন? প্রিয়া কি করেছে? তোর ক্রাশ প্রিয়া, যার পেছনে তুই পাগল, আর মেধা, যার পেছনে আমি পাগল, ওরা ওদের গার্লস হোস্টেলের খোলা ছাদে টাওয়াল পরে স্নান করছে। সে এক অপূর্ব দৃশ্য, চোখ ধাঁধানোর দৃশ্য। তাড়াতাড়ি চল ভাই, যাকে এক ঝলক দেখার জন্য তুই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিস, তাকে তুই স্নান করতে দেখতে পাবি। এটা তো তোর জন্য সৌভাগ্য। চল চল, তাড়াতাড়ি চল, ওঠ। এটা শুনে তুহিন খুবই খুশি হয়। সুরজিৎ ও তুহিন চটজলদি তাদের হোস্টেলের ছাদে চলে আসে। প্রিয়া, মেধা ও টিয়াকে স্নান করতে দেখে তারা খুবই আনন্দ পায়। ভাই, এদের ভিডিও বানা, এরা সবসময় খুব অ্যাটিটিউড দেখায়, তাই না? এদের অ্যাটিটিউড আমি বের করে দেব, খুব সাবধান, যেন কেউ আমাদের দেখে না ফেলে। কর কর, তাড়াতাড়ি কর। তারা দুজনে লুকিয়ে লুকিয়ে 3 বন্ধুর স্নান করার দৃশ্য ভিডিও করতে থাকে। এই কালো মেয়েটা আমাদের টপার গার্ল, টিয়ার ভিডিও বানিয়ে কি হবে? একে দিয়ে তো আমাদের কোনো কাজ নেই, কি বলিস? আরে পাগল, একেও আমাদের খুব কাজে লাগবে। টপার গার্ল বলে কথা, কাউকে ছাড়িস না ভাই, এমন সুযোগ জানি না আর কখনো পাওয়া যাবে কিনা। সবারই ভিডিও কর। এভাবেই সুরজিৎ ও তুহিন দুজনে খুবই মজা করে 3 বন্ধুর ভিডিও রেকর্ড করে নেয়। এরকম ভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। 3 বন্ধু সকাল থেকে বিকেল পর্যন্ত ছাদে সময় কাটায়। তারা ছাদে স্নান করে, ছাদে খাওয়া দাওয়া করে, আবার ছাদে রোদ্রে বসে পড়াশোনাও করে। দেখতে দেখতে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা খুব কাছাকাছি চলে আসে। একদিন 3 বন্ধু কলেজে গেলে সুরজিৎ ও তুহিন তাদের কাছে আসে। এই, কি চাই তোদের? হ্যাঁ, আমাদের মুখ দর্শন করতে আবার চলে এলি তোরা? আমরা এখানে একটা দরকার এসেছি। এই যে টিয়া, দরকারটা আমাদের তোর সাথে। আমার সাথে আবার কিসের দরকার তোদের? তোদের সঙ্গে ফালতু কথা বলার মতো সময় আমাদের কাছে নেই। সামনেই পরীক্ষা, যা এখান থেকে, আমাদের বিরক্ত করবি না বলে দিলাম। আরে বাবা, পরীক্ষা চিন্তা কি শুধু তোদের একার নাকি? চিন্তা তো ছেলেদেরও হয়, আর তাই তো এখানে এসেছি। কদিন পর পরীক্ষা, তুই তো আমাদের কলেজের টপার গার্ল। শুনেছি তুই নিজে নোটস বানিয়ে পড়িস, আর তোর বন্ধুদেরও পড়তে দিস। তোর বানানো সমস্ত নোটস আমাদের চাই, আমাদের পড়াশোনা করতে ভালো লাগে না। তোর নোটস নিয়ে পরীক্ষায় টুকলি করে লিখে এবার আমরা টপার হব, বুঝেছিস? এই, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোরা ভাবলি কি করে টুকলি করার জন্য আমি তোদেরকে নিজের বানানো নোটস দেব? তোদের মতো লাফাঙ্গা ছেলেদের থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায় বলতো? এই, বেশি ফটর ফটর করিস না তো, এখনই তোর মুখ আমি বন্ধ করে দিচ্ছি। দাঁড়া, এই দেখ আমাদের ফোনের দিকে দেখ, তোদের স্নান করা ভিডিও আছে, দেখ। দাঁড়া, তোদের 3 জনের হোয়াটসঅ্যাপও পাঠিয়ে দিচ্ছি, দেখে নে ভালো করে। টিয়া তার স্নান করার ভিডিও দেখে খুব ভয় পেয়ে যায়। প্রিয়া ও মেধাও তাদের বন্ধুর এমন ভিডিও দেখে আটকে ওঠে। এই, তোদের এরকম নোংরা কাজ করতে লজ্জা করলো না? বেশি কথা বলো না মামুনি, যা বলছি তাই কর, না হলে টিয়ার এই ভিডিও আমরা ভাইরাল করে দেব, কলেজের সবার ফোনে পাঠাবো, সেই সাথে সোশ্যাল মিডিয়াতেও আপলোড করে দেব। আমাদের টপার গার্লের শীতকালে স্নান করার ভিডিও সবাই দেখবে। কালকে নোটস গুলো রেডি করে নিয়ে আসবি, আমরা চললাম এবার। 3 বন্ধু খুবই ভয় পেয়ে যায়। এবার কি হবে? ওই শয়তান দুটো আমাদের ব্ল্যাকমেল করছে তো, ওদেরকে উচিত শিক্ষা দিতেই হবে। এই, এবার তুই কি করবি রে?
তুই ভালোই ভালোই নোটস গুলো দিয়ে দে। আমার ওই ফালতু ছেলেগুলোকে দেখলেই খুব ভয় করে। না, কিছুতেই না। এরকম করলে ওরা আরো সাহস পেয়ে যাবে। আমি গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু আমি বোকা নই। আমি অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখেছি। চল আমার সঙ্গে, প্রিন্সিপালের কাছে যাব। টিয়া প্রিয়া ও মেধাকে নিয়ে তাদের প্রিন্সিপাল স্যারের কাছে যায় এবং তারা সুরজিৎ ও তুহিনের নামে তাদের প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করে। আচ্ছা, এই ব্যাপার তাহলে। ঠিক আছে, তোমরা যাও, আমি ওদের সঙ্গে কথা বলে নেব। প্রিন্সিপাল স্যারের কথা শুনে তিন বন্ধু চিন্তামুক্ত হয়ে সেখান থেকে চলে যায়। প্রিন্সিপাল স্যার সুরজিৎ ও তুহিনকে তার কেবিনে ডাক করায়। সুরজিৎ ও তুহিন খুব ভয় পেয়ে যায়। স্যার, আমরা কিছু করিনি, বিশ্বাস করুন। ওরা আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। আরে তোরা ভয় করছিস কেন? আমি তো তোদের পাশে আছি। আচ্ছা বলছি, ওই গ্রামের কালো মেয়েটারই শুধু ভিডিও বানিয়েছিস, নাকি ওর সাথে যে সুন্দরী দুটো মেয়ে থাকে ওদের দুজনের ভিডিও বানিয়েছিস? না স্যার, ওদের ভিডিও আমরা বানাইনি। ইস, এটাই তো বোকার মতো কাজ করে ফেলেছিস। ওদের দুজনের ভিডিও আমাকে দিতে পারলে আমি তোদেরকে এমনিই টপার করে দিতাম, তোদের পরীক্ষাও দিতে হতো না। কি স্যার, সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা ওদেরও ভিডিও বানিয়েছি স্যার। দাঁড়ান দাঁড়ান, আপনার ফোনে পাঠাচ্ছি, দেখুন। আর স্যার, আমাদের তাহলে টপার হওয়ার ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, আমরা টপার হব তো? এভাবেই ভণ্ড প্রিন্সিপাল স্যার সুরজিৎ ও তুহিনের কাছ থেকে প্রিয়া ও মেধার স্নান করার ভিডিও নিয়ে নেয় এবং সে নিজেই এবার প্রিয়া ও মেধাকে ব্ল্যাকমেল করতে শুরু করে দেয়। তোমরা দুজনে যদি পাস করতে চাও, মানে তিনজনে যদি পাস করতে চাও, তাহলে আমি যা বলবো তাই করতে হবে। আমাদের সঙ্গে তোমাদের ওই দুই সুন্দরীকে ঘুরতে যেতে হবে। আমাকে খুশি করতে পারলেই তোমাদের তিনজনকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে দেবো, বুঝেছো? তিন বন্ধু খুবই ভয় পেয়ে যায়। প্রিয়া ও মেধা স্যারের কথায় রাজি হয়ে যায়। স্যার, এরা আপনার সঙ্গে ঘুরতে যাবে, কিন্তু পরীক্ষার পর, এখন নয়। 2 দিন পরেই তো পরীক্ষা। পরীক্ষার রেজাল্ট না দেখা পর্যন্ত এরা কোথাও যাবে না, কারণ আমরা আপনার উপর বিশ্বাস করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমরা আমাকে ফাঁকে দিতে পারবেও না কোনোভাবেই। তোমাদের ভিডিও আমাদের কাছে আছে, মাথায় রেখো। সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার পর প্রিন্সিপাল স্যার তার কথা মতো 3 বন্ধুকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড করে দেয়। প্রিন্সিপাল স্যার একদিন প্রিয়া ও মেধাকে জোর করে ঘুরতে নিয়ে চলে যায়। প্রিন্সিপাল স্যার তাদের দুজনকে এক নির্জন ফ্ল্যাটে নিয়ে যায়। প্রিয়া ও মেধা দুজনে খুবই ভীত ছিল। স্যার, আপনি আমাদেরকে এখানে এনেছেন কেন? আপনি কি করবেন আমাদের সাথে? প্লিজ আমাদেরকে ছেড়ে দিন। স্যার, আমরা আপনার কথা রেখেছি, এবার আপনি ভিডিওগুলো ডিলিট করে দিন। আর ওই বদমাশ সুরজিৎ আর তুহিনকেও ডিলিট করতে বলুন, আর আমাদেরকে এখান থেকে যেতে দিন। আরে তোমরা ভয় পাচ্ছ কেন সুন্দরী? এখন তো সবে শুরু। এখন আমার অনেক ইচ্ছাই তোমাদেরকে পূরণ করতে হবে, বুঝেছো? আপনার ইচ্ছার আজকে অবসান ঘটবে স্যার। এবার আপনার বাকি ইচ্ছাগুলো জেলে গিয়েই পূরণ করবেন। অফিসার, এই ভণ্ড শয়তান রূপী লোকটাকে গ্রেপ্তার করুন। এদের মতো মানুষদের শিক্ষালয়ে কোনো জায়গা নেই। পুলিশ প্রিন্সিপাল স্যারের সঙ্গে সঙ্গে সুরজিৎ ও তুহিনকেও গ্রেপ্তার করে। 3 বন্ধু খুবই খুশি হয়। তোমাদেরকে একটা কথা বলার ছিল, ওরকম ভাবে ছাদে খোলা জায়গায় আর কখনোই স্নান করবে না। মেয়েদের সবসময় সাবধানে থাকা উচিত, কারণ এখন পৃথিবীর কোনো মানুষের বিশ্বাসযোগ্য নয়, বুঝেছো? যাও এখান থেকে। পুলিশের কথা শুনে 3 বন্ধুও তার ভুল বুঝতে পারে। তারা আর কখনোই ছাদের খোলা জায়গায় স্নান করতে চায় না। এভাবেই তারা আগের মতো পড়াশোনা করে দিন কাটাতে থাকে।